ভারত কি তাহলে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি শুরু করেই ফেললো? এই যে বিভিন্ন জায়গায় দেখানো হচ্ছিল যে আরাকান বাহিনী তারা একদিকে ঢোকার চেষ্টা করছে, চট্টগ্রামের দখল তারা নিতে পারে। অন্যদিকে ভারতের জন্য চট্টগ্রাম বন্দরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশেষ করে বাংলাদেশের চট্টগ্রামে সেখানে হিন্দু বহুলদের বাস। তাই হিন্দুদের বাঁচাতে চট্টগ্রামের মতো একটা স্বাধীন রাজ্য যদি তৈরি করে দেওয়া যায়, তাহলে বাংলাদেশে ঘটে চলা মৌলবাদীদের হাত থেকে অন্তত পার্মানেন্টলি হিন্দুদের বা যে কোনো সংখ্যালঘুদের বাঁচানো সম্ভব হবে। এই ধরনের বিভিন্ন তথ্য যেগুলো ঘুরে বেড়াচ্ছে শুধু ভারতের মিডিয়াতে নয়, একেবারে বাংলাদেশের সমস্ত মিডিয়াতে যে তথ্যগুলো ঘুরে বেড়াচ্ছে, তাতে আরো কিছুটা জল পড়লো যখন ভারতের তরফ থেকে রুস্তম এবং হেরন, এই দুই যমজ ভাই, এই দুই ড্রোনকে ভারত বাংলাদেশের সীমান্তে পাঠিয়ে দেওয়া হলো বাংলাদেশের ওপর নজরদারি চালানোর জন্য। সেভেন সিস্টারের ওপর যেন কোনো রকমের হিংসাত্মমূলক হয় তার জন্যই কিন্তু ভারতের এই পদক্ষেপ। ইতিমধ্যেই বাংলাদেশের সীমানাতে হেরন এবং রুস্তমের মতো দুই যমজ ভাইকে পাঠিয়ে দিল ভারত। কি সেই যমজ ভাই, কি বা পরিচয় তাদের, কি বা রয়েছে তাদের ক্ষমতা, আজকের পর্বে আপনাদের সামনে বিশ্লেষণ করব। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। প্রথমেই আপনাদের সামনে বলে দেওয়া ভালো যে ভারত এই মুহূর্তে অন্তত এখনো পর্যন্ত প্রায় 30টা দিনের কাছাকাছি ভারত খুব বড় সামরিক অভিযানে নামবে না, এটা অন্তত এক প্রকার শিওর থাকুন। তার কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প তার সম্ভবত পরের বছর জানুয়ারির 25 তারিখে তিনি জো বাইডেনকে সরিয়ে ক্ষমতায় আসছেন। এই কাজটি যতদিন না পর্যন্ত হচ্ছে, এখনো পর্যন্ত প্রায় 30-32 দিনের যে সময় বাকি রয়ে গিয়েছে, এর মধ্যে ভারত সমস্ত রকমের নজরদারি চালাবে, সমস্ত ইন্টেলিজেন্স মারফত খবর অবশ্যই পাওয়ার চেষ্টা করবে, বাংলাদেশের গতিবিধির ওপর অবশ্যই নজর রাখবে, কিন্তু কোনো রকমেরই সামরিক অভ্যুত্থান করবে না এবং ওপার বাংলার মৌলবাদীদের কোনো প্রশ্নের উত্তরের জবাব ভারত এই মুহূর্তে দেবে না। তবে কূটনৈতিক ভাবেই বলুন আর সরাসরি ভাবেই বলুন, ভারত যদি কোনো দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেয় তাহলে সেটা অবশ্যই হবে 25শে জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় আসার পরই। কিন্তু এদিকে আবার ভারত হেরন এবং রুস্তমের মতো দুটি ড্রোন, মানববিহীন ড্রোন, তাদেরকে বাংলাদেশ ভারতের সীমানায় পাঠিয়ে দিল। কেন না, সেভেন সিস্টারকে যেন কোনো রকম ভাবে বিব্রত করতে না পারে। আপনারা জানেন, একটি পর্বে আপনাদের সামনে বিশ্লেষণ করেছিলাম ভারতের উত্তর পূর্বের ছোট্ট ছোট্ট যে রাজ্যগুলো রয়েছে তাদেরকে একত্র সেভেন সিস্টার বলা হয়। সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ, আসাম, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা এবং মেঘালয়া। এই 7টি ছোট্ট রাজ্যকে সেভেন সিস্টার বলা হয় এবং এই রাজ্যগুলি এতটা গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের বিভিন্ন মৌলবাদীদের মুখে আপনারা শুনেছেন যে ভারতের চিকেন নেককে কেটে একেবারে সেভেন সিস্টারকে আলাদা করে দেব। এই চিকেন নেক কি আপনাদের একটি পর্বে বলেছিলাম, সেটা হচ্ছে শিলিগুড়ি করিডোর, যেটা আবার পশ্চিমবঙ্গের উপর দিয়ে একমাত্র এই সেভেন সিস্টারে যাওয়া যায়। সেটা আপনাদের বলেছিলাম যে সেই কারণে পশ্চিমবঙ্গ গোটা ভারতবর্ষের জন্য এতটা গুরুত্বপূর্ণ। তার কারণ একটি রাজ্য পশ্চিমবঙ্গ, তাকে ব্যবহার করে 7টি রাজ্যে যেতে হয়, এছাড়া আর দ্বিতীয় কোনো পথ নেই। আরো একটা পথ ভারত তৈরি করার চেষ্টা করছে। আপনাদের বলেছিলাম যে জলপথে বঙ্গোপসাগরের মধ্যে দিয়ে মায়ানমারের সিটওয়ে বন্দর দিয়ে সেখানে আবার কিছুটা জলপথ মায়ানমারের কালাদান রিভার পেরিয়ে তারপরে সড়ক পথে সেখানে সরাসরি মিজোরাম পৌঁছানোর একটা ভারত ব্যবস্থা করছে। কিন্তু আপনারা জানেন, যেহেতু এই মুহূর্তে আরাকান সেনার অভ্যুত্থান হয়েছে, সেখানকার জুনতা সেনা বা জান্তা সেনা তারা প্রায় কর্তৃত্ব তারা হারাতে বসেছে। খুব শীঘ্রই মায়ানমার ভেঙে টুকরো টুকরো হয়ে যেতে পারে। সেই রাখাইন প্রদেশকে স্বাধীন রাজ্য হিসাবে ঘোষণা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে আরাকান আর্মি। শুধু তাই নয়, তাদের যে লক্ষ্য চট্টগ্রাম, কক্সবাজার এবং সেন্ট মার্টিন, সে কথা বাংলাদেশের তরফ থেকেও স্বীকার করে নেওয়া হচ্ছে। সেই কারণে বাংলাদেশ একদিক থেকে যেমন মায়ানমার নিয়ে চিন্তায় রয়েছে, ঠিক তেমনি আবার তারা ভারতের উপর আগ্রাসন নীতিটা তারা চালিয়ে যেতে চাইছে। এর কারণ হিসেবে আপনাদের বলেছিলাম যে মোহাম্মদ ইউনুস, তাকে ক্ষমতায় নিয়ে আসা হয়েছে কাঠের পুতুল হিসাবে এবং সেই কারণেই তাকে অনেক কিছু দেওয়া হয়েছে, তার কাছ থেকে কিছু পাওয়া হবে। পশ্চিমী দুনিয়া বা ডিপ স্টেটের একজন প্রতিনিধি হিসেবেই তাকে বাংলাদেশে পাঠানো হয়েছে এবং সেই কারণেই তাকে একদিকে যেমন বলা হয়েছে যে সমস্ত মৌলবাদী শক্তিধর দেশগুলো রয়েছে তাদের সঙ্গে সুসম্পর্ক একদিকে বজায় রাখতে হবে, আর ভারতের মতন আত্মনির্ভরশীল শক্তিগুলো যেভাবে ক্রমশ পৃথিবীর অন্যতম সেরা শক্তি হিসাবে আত্মপ্রকাশ করছে বিভিন্ন দিক থেকে, সেখানে এই ভারতের দুর্জয় গতিকে আটকে দিতে হবে। আপনাদের বলেছিলাম যে ভারত আত্মনির্ভরতা এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে যে ভারতের নিজস্ব তৈরি অস্ত্র এই মুহূর্তে পৃথিবীর বিভিন্ন ছোট ছোট দেশ, সেই দেশগুলো পড়শি যে সমস্ত লাগোয়া দেশ রয়েছে তাদের মধ্যে তো ধরুন যুদ্ধ লেগেই চলেছে। এই যেমন ধরুন ভারতের পড়শি দেশ বাংলাদেশ এবং পাকিস্তান,
সেখানে একটা যুদ্ধ জিগির, বিশেষ করে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ জিগির ভারতে সেটা নতুন নয়। এরকম পৃথিবীর মানচিত্রের প্রচুর দেশ রয়েছে যেখানে একটি দেশ অপর দেশের সঙ্গে এই যুদ্ধ জিগির নিয়ে ক্রমাগত তাদের মধ্যে একটা দ্বন্দ্ব হচ্ছে, কখনো কখনো সেটা রক্তক্ষয়ী সংঘাতে পরিণত হচ্ছে। উদাহরণ হিসেবে আপনাদের বলেছিলাম, সোভিয়েত ইউনিয়ন ভাগ হয়ে যাওয়ার পর আজারবাইজান নামে একটি মুসলিম দেশ তৈরি হয়েছিল এবং তার পাশে খ্রিস্টান দেশ আর্মেনিয়া তৈরি হয়েছিল। এই দুই দেশের মধ্যেও আবার ওই ধরনের কিছু অঞ্চল নিয়ে সংঘাত লেগে থাকে এবং আর্মেনিয়া, আপনাদের সামনে বলেছিলাম, ভারতের প্রযুক্তিতে তৈরি করা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে, তার মধ্যে ছিল পিনাকা ক্ষেপণাস্ত্র। পিনাকা মানে শিবের ধনুককে কিন্তু পিনাকা বলা হয়, মনে রাখবেন। সেই শিবের ধনুক ব্যবহার করে, অন্যদিকে প্রতিরোধক সিস্টেম আকাশকে ব্যবহার করে যেভাবে আজারবাইজানকে রুখে দিতে পেরেছে আর্মেনিয়া, ভারতের এই অস্ত্রের চাহিদা এই মুহূর্তে বিশ্ব জুড়ে বাড়তে থাকছে। তার কারণ আরো একটা আপনাদের বলেছিলাম যে চীন এবং আমেরিকা থেকে যে অস্ত্রগুলো আসে মূলত সেগুলো অত্যন্ত দামি। সমস্ত দেশের ডিফেন্সে এতটা বাজেট থাকে না। যেমন বাংলাদেশেও যদি আপনারা কল্পনা করে দেখেন, বাংলাদেশের তো এই মুহূর্তে ইচ্ছা হয় যে ভারতের মতো তারাও নিউক্লিয়ার বোম তৈরি করুক, কিংবা ভারতের মতো তারাও বিভিন্ন রকমের ক্ষেপণাস্ত্র তারা তৈরি করুক। কিন্তু সেটা করার জন্য একদিকে যেমন নিজেদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের উপর জোর দিতে হবে, অন্যদিকে আবার যে সমস্ত খনিজ পদার্থ তাদের দেশে পাওয়া যায় না সেগুলো অন্যান্য দেশ থেকে নিয়ে আসার জন্য তাদের কোটি কোটি ডলার খরচা করতে হবে। তার কারণ এই সমস্ত তেজস্ক্রিয় পদার্থ এমনি কোনো একটা দেশ থেকে চাইলেই পাওয়া যাবে না। ঘুর পথে আনতে গেলে তার লক্ষ কোটি টাকা খরচ করতে হবে, যেটা এই মুহূর্তে বাংলাদেশের পক্ষে সম্ভব নয়। তাদের পক্ষে আবার সরাসরি চীন, রাশিয়া এবং আমেরিকা থেকে বড় বড় ক্ষেপণাস্ত্র, ধ্বংসাত্মক ক্ষেপণাস্ত্রগুলো তাদের পক্ষে কেনাও সম্ভব নয়। তার কারণ তাদের ডিফেন্স বাজেটই এত নয়। আপনাদের সামনে একটা দেখিয়েছিলাম যে ভারতের থেকে প্রায় 10-12 গুণ ডিফেন্স বাজেট তাদের কম রয়েছে। ভারতের যা ডিফেন্স বাজেট সেটা গোটা বাংলাদেশের, তাদের গোটা দেশের বাজেট এতটা নয় এক বছরে। এই রকম পরিস্থিতিতে ভারতের উপর আত্মনির্ভর হওয়ার চেষ্টা করছে, সেখানে যে ডিপ স্টেটের এজেন্ট মোহাম্মদ ইউনুস কিভাবে পাকিস্তানের সঙ্গে সখ্যতা বাড়াতে চাইছে। একটা সংবাদ আপনাদের দেখাচ্ছি। পাকিস্তান থেকে আমদানি করতে বাধ্য হচ্ছে বাংলাদেশের ব্যবসায়ীরা, করাচি থেকে দ্বিতীয় জাহাজ চট্টগ্রামে। এর আগে গত নভেম্বর পাকিস্তান থেকে পণ্য আমদানি করেছে বাংলাদেশ। সে দেশের একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এমভি ইয়াং জিয়াং ফা ঝাং নামে একটি জাহাজ চট্টগ্রামে পৌঁছায় গত শনিবার। প্রচুর পরিমাণে পরিশোধিত চিনি এবং খনিজ পদার্থ ডলোমাইট রয়েছে জাহাজটিতে। এখন নাকি বাংলাদেশের ব্যবসায়ীদের পাকিস্তান থেকে পণ্য আমদানি করার জন্য জোর দিতে বলা হচ্ছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের একাংশ একরকম বাধ্য হয়েই তারা পাকিস্তানের কাছ থেকে পণ্য আমদানি করছেন। এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ব্যাখ্যায় আসছি আপনাদের সামনে। এই তথ্য কে দিচ্ছে? না ঢাকা ট্রিবিউন কিংবা ডেলি অবজারভারের মতো বাংলাদেশি সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী করাচি থেকে দুবাই হয়ে মোট 811টি কন্টেনার বোঝাই মালপত্র নিয়ে বাংলাদেশের বন্দরে পৌঁছে গিয়েছে পাকিস্তানের একটি জাহাজ। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো সূত্রে জানা গিয়েছে প্রায় 7,000 টন পরিশোধিত চিনি আমদানি করেছে পাকিস্তান থেকে এবং জাহাজে 171টি কন্টেনারে রয়েছে ডলোমাইট। এছাড়াও কাঁচ শিল্পের প্রয়োজনীয় কাঁচা মাল রয়েছে, রয়েছে কাপড়ের রোল, আলু, আখের গুড়, লোহার টুকরো, রেজিন ইত্যাদি। এবং আপনাদের আরো একটা তথ্য দিচ্ছি যে শেখ হাসিনার সময় যেখানে পাকিস্তান থেকে অত্যন্ত কম পণ্য আসতো বাংলাদেশে, তাও সরাসরি বাংলাদেশে মানে করাচি থেকে, ইসলামাবাদ থেকে, সেখানে বাংলাদেশ থেকে কোনো জাহাজ আসতো না। সেখানে যদিও দু একটা ছোট জাহাজ আসতো, সেটা ঘুর পথে শ্রীলঙ্কা কিংবা সিঙ্গাপুর হয়ে আসতে হতো। কিন্তু এই মুহূর্তে করাচি সরাসরি যোগাযোগ স্থাপন করে ফেলেছে মোহাম্মদ ইউনুসের প্রশাসনের সঙ্গে। এবং আপনারা জানেন, আপনাদের দেখিয়েছিলাম গতদিনে কায়রোতে একটা মিটিং হয়েছিল বাংলাদেশ এবং পাকিস্তানের। সেখানে দুই রাষ্ট্রপ্রধান মিটিং করেছে। বাংলাদেশের তরফ থেকে বলা হয়েছে 1971-এর ভুল বোঝাবুঝি যেগুলো রয়েছে সেগুলোকে দূরে সরিয়ে দুই দেশের মধ্যে একাত্ম আনতে হবে। এবং আপনাদের বলেছিলাম যে এই ঘটনা কোনো একটা অন্তর্বর্তীকালীন সরকার নিতেই পারেন না যদি তাদের ওপরে পশ্চিমী দুনিয়ার না কোনো চাপ থাকে। এটা সম্পূর্ণ বৃহত্তর ষড়যন্ত্রের একটা অংশ। কি সেই ষড়যন্ত্র সেটা এই মুহূর্তে আমার পক্ষে তো একটা ইন্ডিভিজুয়াল হয়ে বলা সম্ভব নয়, কিন্তু আপনারা অপেক্ষা করুন, সেই ষড়যন্ত্রের পর্দাফাশ ভারতই করবে। কেন হঠাৎ করে যে বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে এত তফাৎ ছিল, যে বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছিল, তাদের এমন কি পর্যায়ে পৌঁছাতে হলো যেখানে পাকিস্তানের পায়ে পড়তে হলো? তাও এরকম নয় যে পাকিস্তানের সঙ্গে ব্যবসা বাণিজ্য বাড়ালে বাংলাদেশেরও সুখী হবে, বাংলাদেশের মানুষ খুশি হবে, এমনটা নয়। কেন এমনটা নয় আপনাদের তথ্য দেখাচ্ছি, আপনারা দেখুন কি লেখা রয়েছে। আপনারা দেখুন, সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইউনুস। 1971 সালে বেশ কিছু ইস্যু নিষ্পত্তি করার জন্য ইউনুস নাকি আবেদন করেছেন ইসলামাবাদকে। পাশাপাশি বাণিজ্য বৃদ্ধি,
ক্রীড়া এবং সাংস্কৃতিক ক্ষেত্রে জোরদারে দুদেশই সম্মত হয় বলে খবর। কিন্তু পাকিস্তানের সঙ্গে ব্যবসা সম্পর্ক মজবুত করা নিয়ে আড়াআড়ি বিভক্ত বাংলাদেশের বণিক মহল। ইকোনমিক টাইমসের একটি প্রতিবেদন অনুযায়ী পাকিস্তান থেকে মালপত্র আমদানি করতে বাধ্য কথাটা কোটেশনের মধ্যে বাধ্য হচ্ছে বাংলাদেশি ব্যবসায়ীরা। কাজেই বুঝতেই পারছেন এই যে মোহাম্মদ ইউনূস কার্যত পাকিস্তানের সঙ্গে একটা দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নতি করার চেষ্টা করছে এবং মোহাম্মদ ইউনূসের এই এক সুরে মৌলবাদী নেতারাও বাংলাদেশে কথা বলছেন, তো সেটার মধ্যে একটা গভীর ষড়যন্ত্র রয়েছে। তার কারণ হচ্ছে মোহাম্মদ ইউনূসকে ঠিক এই কাজের জন্যই ক্ষমতায় পাঠানো হয়েছে। শান্তিতে নোবেল পুরস্কার দিয়ে বাংলাদেশের গদিতে তো আর এমনি এমনি পাঠানো হয়নি। স্ক্রিপ্টের যে নাটক, আগে থেকেই যে স্ক্রিপ্টটা লেখারও ছিল, সেই স্ক্রিপ্টের চরিত্রে অভিনয় করার জন্যই মোহাম্মদ ইউনূসকে আগে থেকেই বেশ কিছু পাইয়ে দেওয়া হয়েছে এবং সেই পাইয়ে দেওয়ার বিনিময়ে এবার মোহাম্মদ ইউনূসের এবার সময় এসেছে তাকেও ফিরিয়ে দিতে হবে আমেরিকা সহ ডিপ স্টেট গুলোকে, যে তাদের চুক্তি মতো যেভাবে মোহাম্মদ ইউনূস ক্ষমতায় এসেছিলেন, ঠিক যে যে শর্তে মোহাম্মদ ইউনূস ক্ষমতায় এসেছিলেন সেই শর্তগুলো পূর্ণ করতে হবে। তার মধ্যে সম্ভবত একটি হচ্ছে পাকিস্তানের মতো জঙ্গি দেশের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করতে হবে। ভারতীয় উপমহাদেশ পশ্চিমী এশিয়ার মধ্যে একটা অস্থির পরিস্থিতি সৃষ্টি করতে হবে যাতে করে সেখানে যুদ্ধ জিগির তৈরি হয় এবং যুদ্ধ জিগির যতই উঠবে ততই অস্ত্র কেনার পরিসর বাড়বে। বাংলাদেশও যেমন অস্ত্র কিনতে চাইবে, ভারতও তাদের অস্ত্র বৃদ্ধি করতে চাইবে। এইখানেই হচ্ছে ডিপ স্টেট গুলোর লাভ, তাদের কাঁচা পয়সা আসার একটা বিরাট সম্ভাবনা, একটা বিরাট বাজার তৈরি হতে পারে। তাই আপনাদের বললাম যে বাংলাদেশে এই সমস্ত ভারত বিরোধী কাজগুলো পর্যবেক্ষণ করার জন্য ইতিমধ্যেই রুস্তম এবং হেরনকে পাঠিয়ে দেওয়া হয়েছে। আপনারা জানেন কিছুদিন আগে মেঘালয়ের আকাশে বাংলাদেশের ড্রোন চোখে পড়েছিল এবং জানা যাচ্ছে ভারতের মেঘালয়ের আকাশে যে সমস্ত ড্রোন দেখা গিয়েছিল সেগুলো হচ্ছে তুরস্কের তৈরি বাইরাক্টার TB2 মডেলের। এবং সেইগুলো কেন ভারতের আকাশে দেখা গিয়েছিল সেটা পরিষ্কার কারণ হচ্ছে, অন্তত ভারত সরকার যেটা মনে করছে, নজরদারির জন্য, সেভেন সিস্টারের ওপর নজরদারির জন্যই কিন্তু বাংলাদেশের এই কাজ। এবং সেই কারণেই ভারতও এবার প্রত্যুত্তরে রুস্তম এবং হেরন এই দুটিকে ডিপ্লয় করে দিয়েছে। রুস্তম হচ্ছে ভারতীয় প্রযুক্তিতে তৈরি ড্রোন, ভারতের DRDO এই ড্রোন তৈরি করেছে। রুস্তম 1, রুস্তম 2 এই দুটি ড্রোন রয়েছে এবং হেরন ভারত ইসরায়েল থেকে আমদানি করেছে। এই দুটো গোটা বিশ্বের মধ্যে অন্যতম শক্তিশালী ড্রোন। এরা যে শুধুই ক্যামেরার মাধ্যমে সমস্ত ঘটনার তথ্য নথিবদ্ধ করে এমনটা নয়, প্রয়োজনে এরা ক্ষেপণাস্ত্র পর্যন্ত বহন করতে পারে। এই ড্রোনগুলি কিন্তু মানববিহীন, অর্থাৎ কোনো চালকের প্রয়োজন হয় না এবং যদি দরকার পড়ে তাহলে কোনো বিস্ফোরক নিয়ে গিয়ে কিংবা কোনো ক্ষেপণাস্ত্র পর্যন্ত বহন করে লক্ষ্য বস্তুতে আঘাত করতে পারে। এই দুটো ড্রোন ভারত ইতিমধ্যেই সেভেন সিস্টারের ওপর নজর রাখার জন্য বাংলাদেশ সীমান্তে ব্যবহার করছে, ইতিমধ্যেই ডিপ্লয় হয়ে গিয়েছে। চিকেন স্টেক এরিয়াটা খুবই সেন্সিটিভ এরিয়া, খুবই স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট এরিয়া এবং বাংলাদেশের যারা মৌলবাদী শক্তি আছে ওরা কিন্তু বারবার ধমকি দিচ্ছে আমরা চিকেন নেক এরিয়াতে গিয়ে অনুপ্রবেশ করে ওই জায়গাটাকে ওখানে নাশকতামূলক কাজ করব। তো এই যে নজরদারি দরকার ভারতের সেনাবাহিনীর জন্য, আর তার জন্য ইন্ডিয়ান এয়ারফোর্স ও ভারতীয় বায়ুসেনা ওখানে দু রকমের UAVs ডিপ্লয় করেছে। এক হচ্ছে হেরন আর আরেকটা হচ্ছে ভারতের প্রযুক্তির তৈরি করা রুস্তম ড্রোন। এই দুটোই ড্রোন, এই দু ধরনেরই ড্রোন এই পুরো চিকেন নেক এরিয়ার উপরে নজরদারি চালাবে, যেটা নাকি কোনো রকমের যে অনুপ্রবেশ, কোনো রকমের যে বাংলাদেশ থেকে আমাদের উপরে কোনো রকম যদি চেষ্টা করা হয় তার উপরে একটা কড়া নজরদারি। এখন দেখা যাক সেই নজরদারিটা চিকেন নেক এরিয়া তো দরকারই, কিন্তু আরো দক্ষিণ দিকে যেমন মুর্শিদাবাদ, মালদা এই সব জায়গায়ও কিন্তু দরকার। তো আই এম কোয়াইট শিওর, আমি নিশ্চিত কি এই যে ড্রোনের যে ওরা যে এখন সার্ভেলেন্সটা চালাচ্ছে চিকেন নেক এরিয়াতে তো করবেই, এবং মুর্শিদাবাদের এরিয়া, কেন কি এটা ড্রোনের যে ক্যাপাবিলিটি 350 কিলোমিটার অব্দি আছে। তো এটা যদি ওরা মুর্শিদাবাদের বর্ডার লাগোয়া জায়গাও যদি করতে পারে তাহলে ভারতের জন্য খুব ভালো হবে। ভারত যে বসে নেই, ভারত শুধু হয়তো অপেক্ষা করছে তাদের বন্ধু দেশ যতক্ষণ না স্থলাভিষিক্ত হচ্ছেন, একটা আন্তর্জাতিক কূটনৈতিক মহলে যতক্ষণ না সম্পর্ক মজবুত জায়গায় যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভারত যদি কোনো সিদ্ধান্ত নেয়ও তাহলে কখনোই 25শে জানুয়ারির আগে ভারত কোনো সিদ্ধান্ত নেবে না। তার কারণ ভারতকে আগে কনফার্ম হতে হবে কোন কোন ডিপ স্টেটের এই খেলায় স্ক্রিপ্ট অনুযায়ী অভিনয় করছে মোহাম্মদ ইউনূস, পেছন থেকে কলকাঠিটা নাড়ছে কারা, তারা কি চায়, তাদের কি শুধুই চাহিদা এই যুদ্ধের জিগির তুলে অস্ত্র বাজার বা তার ব্যবসা বাণিজ্য বৃদ্ধি করা, না এর পেছনে আরো গভীর কোনো ষড়যন্ত্র রয়েছে।
এটা যতক্ষণ না পর্যন্ত ভারত নিশ্চিত হতে পারছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো ডাইরেক্ট সামরিক অভিযান, ওই বালাকোটের মতো রাতারাতি কোনো বাংলাদেশের উপর সামরিক অভিযান চালাবে বলে অন্তত আমার মনে হয় না। যদি কোনো রকমের সামরিক অভিযানও চালাতে হয় সেক্ষেত্রে 25শে জানুয়ারির পরই ভারত যা করার সেটাই করবে। কিন্তু সব দিক থেকে ভারত প্রস্তুতি রাখছে। বাংলাদেশ সীমান্তে ড্রোন উড়িয়ে আরো একবার সেটা ভারত পরিষ্কার করে বলে দিয়েছে যে প্রত্যেকটি মৌলবাদী আচরণ, সেখানকার জঙ্গিদের যে সমস্ত কার্যকলাপ, সেটা প্রত্যক্ষ নজর যে ভারত রাখছে সেটা এই মুহূর্তে অন্তত পরিষ্কার। কি বলবেন বন্ধুরা? আপনাদের গুরুত্বপূর্ণ মতামতের প্রতীক্ষায় থাকলাম। আপনারা কি মনে করেন না যে কাঠপুতুলের ভূমিকায় অভিনয় করার জন্যই মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় আনা হয়েছিল? এইটা আপনারা কতজন বিশ্বাস করেন চাইলে লিখে জানাবেন আজকের এই পর্বে। এখনকার মতো এখানেই শেষ করলাম।